দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। ঝাড়ু হাতে মিরপুরের রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বললেন শিক্ষামন্ত্রী মিলন। কৃষক কার্ড বন্টন নিয়ে কাজ শুরু করার প্রতিশ্রুতি কৃষি প্রতিমন্ত্রীর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ প্রদান করেছেন। একই দিন প্রজ্ঞাপনটি বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয়। এর আগে মঙ্গলবার বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে দিয়ে প্রায় 2 যুগ পর বিএনপির নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন সরকারের প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার সকালে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। পরে তিনি ঢাকায় ফিরে এসে দিনের কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে যান। দুপুরে সচিবালয়ে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। বিকেলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সরকারের নীতি নির্ধারণী দিক নির্দেশনা এবং অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। জাতীয় সংসদ বিরোধী দলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পর দিনই নিজের নির্বাচনী এলাকা মিরপুরের রাস্তা পরিষ্কার করতে নামলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ ভোরে ঝাড়ু হাতে তিনি সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে ডক্টর শফিকুর রহমান গ্লাভস হাতে ঝাড়ু ও মুখে মাস্ক পরে দিনের কর্মসূচি শুরু করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, তিনি তার দেওয়া কথা রাখছেন। জামায়াতের প্রধান দলের স্বেচ্ছাসেবকদের প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধা ঘন্টা করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানান। তিনি বলেন, এবার আমি জিতেছি, পরের বার হয়তো তারা জিতবেন। এটি কোনো বিষয় নয়, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। উন্নয়ন কাজ দলীয় পরিচয় ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আমি আজই আমার দায়িত্ব শেষ করছি না, এটি কেবল শুরু। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে এলাকা পরিষ্কার করব, আর যদি ঢাকার বাইরে থাকি সেখানেও সহকর্মীদের সঙ্গে কাজ করব। অন্যদিকে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া হবে না। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রথম দিনের অফিসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতি রয়েছে। প্রথম অগ্রাধিকার হিসেবে এসব প্রতিষ্ঠান পুনরুদ্ধারের পরিকল্পনা নিতে হবে। প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন তিনি। তার মতে, এসব মৌলিক উপাদান নিশ্চিত না হলে বড় বড় উন্নয়ন কর্মসূচিও কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না। পৃষ্ঠপোষকতার অর্থনীতি পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যাতে সবাই সমান সুযোগ পায়। অর্থনীতির সুফল যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেটি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, অর্থনীতিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমিয়ে ডিরেকশনগুলোকে উদারীকরণ বা লিবারালাইজেশন প্রয়োজন। দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতামূলক রাজনীতির কারণে বাংলাদেশে অতিরিক্ত নিয়ন্ত্রণ তৈরি হয়েছে। এখন সময় এসেছে সেই নিয়ন্ত্রণ শিথিল করে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনার। শিক্ষা খাত নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নতুন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনও অপ্রতুল। বুধবার সচিবালয়ে নিজ দপ্তর দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক। তবে স্বাধীনতার ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পায়, তাহলে তা দুঃখজনক। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষা বাজেট অনেক কম। নেপাল ও শ্রীলঙ্কার চেয়েও কম বরাদ্দ পাওয়া দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণের শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে বাজেটের বরাদ্দ জিডিপির অন্তত ৫ থেকে ৬% উন্নীত করার উপর গুরুত্ব দেন তিনি। কারিকুলাম পরিবর্তন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাস্তবতা ও প্রয়োজনের আলোকে পাঠ্যক্রম সংস্কার করতে হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই যে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নকল বন্ধ এবং শিক্ষায় শৃঙ্খলা ফেরানোর দাবির বিষয়ে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই সরকারের লক্ষ্য। এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান যা বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে। এদিকে কৃষি খাতেও গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সরকার গঠনের আগে বিএনপি যে কৃষক কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি বাস্তবায়নের জন্য দ্রুত কাজ শুরু করা হবে। বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সার, বীজ, কীটনাশক সহ কৃষি প্রণোদনা সহজে পাওয়ার জন্য কৃষক কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি বীমা সুবিধা এবং কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে কঠোর মামলার রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আগামী ২৫শে ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন এবং জুনায়েদ আহমেদ পলক বর্তমানে কারাগারে আটক রয়েছেন। মামলাটি মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগ সংশ্লিষ্ট হওয়ায় এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এদিকে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর কার্যালয়ে পুনরায় দলীয় পরিচিতি ফলক লাগানোর ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, নগরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত একটি ভবনের ফটক ও জানালায় আওয়ামী লীগের পরিচিতি ফলক সাজানো হয়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে শোনা যায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। ফলক সরিয়ে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগেও নগরের উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুরূপ ঘটনা ঘটে। ধারাবাহিক এসব কর্মকাণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সবশেষে রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে নতুন সরকারের নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক তৎপরতা এবং বিচারিক কার্যক্রম দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অর্থনৈতিক সংস্কার, শিক্ষা ও কৃষি খাতে অগ্রাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নের পথে অগ্রসর হবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। দর্শক, এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।